আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে সমাজবিজ্ঞান ভার্চুয়াল ক্লাসে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের। আমরা তোমাদের পুরো সিলেবাসটাই অলরেডি ডান, আবার আমরা রিভিশনে এসেছি। আর সেক্ষেত্রে আমার প্রথম চ্যাপ্টারটাই আবার আমি তোমাদেরকে রিপিট করছি, যেটা বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চাটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল, কিভাবে বাংলাদেশে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান যাত্রা শুরু করেছিল। আজকে আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব শিখনফল, অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে জানতে পারবে, তোমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। এর মধ্যে আজকে যতটুকু সম্ভব আজকের ক্লাসে আমরা আলোচনা করব, বাকিটা পরবর্তীতে আবার আমরা আলোচনা করব। যেহেতু আমরা হোলিস্টিক একটা আলোচনা পূর্ববর্তী ক্লাসগুলোতে করেছি, সেক্ষেত্রে আজকে আমরা একটু উদ্দীপক অনুযায়ী আমাদের পড়াগুলোকে কন্টিনিউ করব আজকে আমরা। সেক্ষেত্রে আমরা দেখি, প্রথমেই কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর অন্যতম কনিষ্ঠ, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের যতগুলো শাখা আছে তার মধ্যে সমাজবিজ্ঞান হচ্ছে সবচেয়ে ছোট শাখা, সমাজবিজ্ঞানের কনিষ্ঠ শাখা। যদিও মানব সভ্যতায় যখন থেকে সমাজ নামক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, তখন থেকেই চিন্তাশীল ও প্রজ্ঞাবান ব্যক্তিরা এ বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করেছেন, কিন্তু পৃথক একটি শাস্ত্র হিসেবে ঊনবিংশ শতকের আগে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়নি। ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ফলাফল হিসেবে পুরো ইউরোপের সমাজ জীবনে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল, তা থেকে উত্তরণের দিক নির্দেশনা প্রদান সামাজিক বিজ্ঞানের প্রচলিত শাস্ত্রগুলোর, যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ দর্শন ইত্যাদির পক্ষে সম্ভব ছিল না। এ অবস্থায় ফরাসি দার্শনিক সেন্ট সাইমন একটি নতুন সামাজিক বিজ্ঞান প্রতিষ্ঠার প্রস্তাব করেন। সাইমনের পথ অনুসরণ করে তার সুযোগ্য অনুসারী অগাস্ট কোত সমাজবিজ্ঞান শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। এটা আমরা সবাই জানি। আচ্ছা, বাংলাদেশে ও এ শাস্ত্রটির প্রাতিষ্ঠানিক পঠন পাঠন কিছুটা দেরিতে শুরু হয়েছে। বিগত শতাব্দীর 60-এর দশকে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। 1957 সালে এদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর সহযোগিতায় একটি পৃথক বিভাগে সমাজবিজ্ঞান পাঠদান শুরু হয়। প্রফেসর ডক্টর A.K. নাজমুল করিম ছিলেন এ বিভাগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিষয়ে ধারণা নেওয়ার উদ্দেশ্যে এই অধ্যায়ে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, সমাজ বিষয়ক চিন্তাধারা, সমাজবিজ্ঞানীদের ভূমিকা ও সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আগেই শিক্ষণফলগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। ওকে, এখন চলে আসো পার্ট 1, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটা কিভাবে শুরু হয়েছিল। ভারতীয় উপমহাদেশে সমাজ চিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। মৌর্য যুগের কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, আমরা সবাই জানি কৌটিল্যের একটা বিখ্যাত অর্থ বিষয়ক শাস্ত্র হচ্ছে অর্থশাস্ত্র। গুপ্ত যুগের দার্শনিক বাদশায়নের কামসূত্র, সুলতান মাহমুদের সভাসদ ও পারস্যের নামজাদা পণ্ডিত আবু রাইহান আল বিরুনির ভারত তত্ত্ব। তাহলে ভারত তত্ত্ব বইটি কার লেখা? আল বিরুনির লেখা। মুঘল যুগের ইতিহাসবিদ আবুল ফজলের আইন-ই আকবরী, আকবরনামা এবং আইন-ই আকবরী এ দুটো বিখ্যাত গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। এসব গ্রন্থে উপমহাদেশের সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। এছাড়া মধ্যযুগের ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খানের সিয়ার উল মুতাক্ষিরিন গ্রন্থে তৎকালীন বাংলার সামাজিক অবস্থা ও ঘটনাবলী বর্ণনা পাওয়া যায়। ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোন্স
এর উদ্যোগে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজ চর্চার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সূচনা হয়। কার মাধ্যমে? রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রাতিষ্ঠানিক পথটা শুরু হয়। সেটা কত সালে? 1784 সালে। আচ্ছা, 19 শতকের শেষের দিকে স্কটিশ ইতিহাসবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় সামাজিক তথ্যের আকর গ্রন্থ দ্য ইম্পেরিয়াল গেজেটার 1881 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে ব্রিটিশ শাসনামলে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের পার্থক্য, বিশেষ করে ভূমি ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া হেনরি মেইন, হলিংব্যারি, ওমেলি প্রমুখ ইংরেজ লেখকের রচনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও প্রথা পদ্ধতির ধারণা পাওয়া যায়। এক্ষেত্রে স্যার উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, দ্য ইন্ডিয়ান মুসলমানস, হলিংব্যারির হিস্ট্রি, ওমেলির বেঙ্গলি, বিহার অ্যান্ড ওড়িশা, সিকিম, হেনরি মেইনের ভিলেজ কমিউনিটিজ ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট 1871 সালে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থটি। এসব গ্রন্থগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও তাদের রচনায় সমকালীন সমাজচিত্রের ছবি ফুটিয়ে তুলেছেন। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক ও রহস্য, সাম্য, রামকমল সেনের নীতিকথা, হিতোপদেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয়, ব্রজবিলাস, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষী উপাসক সম্প্রদায়, ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ ইত্যাদিতে সমাজ বিশ্লেষণের প্রচেষ্টা ছিল। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিনয় কুমার সরকার দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি অফ রেসেস, কালচার্স অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস ইত্যাদি গ্রন্থ রচনা করেন, যা বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথকে সুগম করেছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটো প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করা গিয়েছিল। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটি বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যারা শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্টলি ছাত্রীরা, শিক্ষা গোষ্ঠী কি? 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটি বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটেছিল, যারা শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত ছিল। মুক্ত চিন্তা ও প্রগতিশীল চর্চাকারী এ গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহের হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন। শিক্ষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1947 সালে ভারতীয় উপমহাদেশ দখলকারী ব্রিটিশদের হাত থেকে মুক্তি অর্জনের আগে 40-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধা কমল মুখার্জি, ডি.এন. মজুমদার, নির্মল কুমার বসু ও বিনয় কুমার সরকার বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তোমাদের পরীক্ষায় আসে যে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এরকম 5 জন মনীষীর নাম লিখো। সেক্ষেত্রে তোমরা এই যে রাধা কমল মুখার্জি, ডি.এন. মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার, প্রমুখ ব্যক্তিত্বের নাম উল্লেখ করতে পারো। সে সময় কয়েকজন মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানীর লেখা পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এম.এন. রয়, মোজাফফর আহমেদ, সুশোভন সরকার, গোপাল হালদার, নরহরি কবিরাজ, বিনয় ঘোষ প্রমুখ। এসব সমাজচিন্তাবিদ বাংলার সমাজ ও সংস্কৃতি বিষয়ক অনেক সমালোচনা করেছেন এবং সমাজ পরিবর্তনের কথা বলেছেন। তাদের মাধ্যমে বাংলাদেশি সমাজবিজ্ঞানের পটভূমি নির্মিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন নিশ্চয়ই সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটা ব্যাখ্যা করতে পারবে আশা করছি। তারপরে আসো পার্ট 2, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা। 1757 সালে পলাশী যুদ্ধে জয়লাভের মাধ্যমে উপমহাদেশে ইংরেজ শাসনের শুরু হয়।
যা 1947 সাল পর্যন্ত অব্যাহত ছিল। তোমরা সবাই জানো 1757 সালে পলাশীর যুদ্ধের জয়লাভ করেছিল ইংরেজরা, এবং সেই থেকেই হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন শুরু হয়, যেটা প্রায় 200 বছর পর্যন্ত কন্টিনিউ ছিল, প্রায় 1947 সাল পর্যন্ত। প্রায় 200 বছরের ইংরেজ শাসনামল উপমহাদেশের সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির অভূতপূর্ব পরিবর্তন ঘটায়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের জন্য ইংরেজ শাসনামলের অবদান অনস্বীকার্য। ইংরেজ শাসনের প্রভাবে ভারতীয় উপমহাদেশে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এসব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজ বিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথ উন্মোচিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার ইতিহাস খুব দীর্ঘ নয়। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের MA কোর্সের একটি পত্র হিসেবে বাংলায় সমাজ বিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। বাঙালি যুক্তিবাদী পণ্ডিত আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিংশ শতকের মাঝামাঝি সময়ে দর্শন ও 40-এর দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে স্নাতক সম্মান পর্যায়ের সমাজ বিজ্ঞানের একটি কোর্স চালু করা হয়। উক্ত বিভাগ দুটির পাঠ্যসূচিতে সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই পটভূমিতে বিগত শতাব্দীর 50-এর দশকে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী লেভি-স্ট্রস নামে একটি নতুন বিভাগে সমাজ বিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা। তারা বাংলাদেশের সমাজ বিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। অধ্যাপক লেভি-স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে বিস্মিত হয়ে বাংলাদেশকে সমাজ বিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে মন্তব্য করেন। এই ফরাসি নৃবিজ্ঞানী ঢাকায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের এক সমাবেশে পণ্ডিতদের বাংলাদেশের সমাজ বিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান। অধ্যাপক লেভি-স্ট্রসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কজন শিক্ষকের সাক্ষাৎ ঘটে এবং তিনি যাদের আন্তরিক সহযোগিতা পান, অধ্যাপক অজিত কুমার সেন ও AK নাজমুল করিম তাদের অন্যতম। তারা অধ্যাপক লেভি-স্ট্রসের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কোর সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি পান। লেভি-স্ট্রস দেশে ফেরার পরও বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশে তার আগ্রহ অব্যাহত রাখেন। এই প্রয়াসের ফলশ্রুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় এবং সাহায্যে 1957 থেকে 58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তাহলে কোন শিক্ষাবর্ষ থেকে? 1957 থেকে 58 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। নব্য প্রতিষ্ঠিত সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ হিসেবে ইউনেস্কো বিশেষজ্ঞ ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ডক্টর পেরি বেসেইনিকে নিয়োগ করা হয়। 1957 সালের 14 জুলাই তিনি যোগদান করেন। এছাড়া 1966 সাল পর্যন্ত কয়েকজন বিদেশি অধ্যাপক উক্ত বিভাগে অধ্যাপনা করেন। পর্যায়ক্রমে বাংলাদেশি শিক্ষকদের সমাজবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্বাবলম্বী হওয়ার যাত্রা শুরু হয়। এখানে প্রথমে সম্মান স্নাতক কোর্স চালু হয়। পরবর্তীতে 1964 থেকে 65 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিষয়ে MA প্রথম পর্বের কোর্স চালু করা হয়। এভাবে 60-এর দশকের মাঝামাঝি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। উল্লেখ্য, 1957 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হতো। তবে দেশে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মূলত প্রফেসর ডক্টর AK নাজমুল করিম ও তার ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এদেশে সমাজবিজ্ঞানের পঠন পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করে। এদিকে লক্ষ্য রেখে অধ্যাপক প্রফেসর ডক্টর AK নাজমুল করিমকে এদেশের সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক প্রফেসর ডক্টর AK নাজমুল করিম। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে 1969 ও 1970 সালে যথাক্রমে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়।
তাহলে 1969 সালে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ একটি আলাদা বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এরপর 1992 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয়, 2010 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং 2012 সালে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে জগন্নাথ কলেজকে 2005 সালে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। প্রকৃতপক্ষে 1991 সাল থেকে জগন্নাথ কলেজে পৃথক বিভাগ হিসেবে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল। এছাড়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল অনার্স বিষয়ে সংশ্লিষ্ট কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হয়। আবার দেশে প্রতিষ্ঠিত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রামীণ সমাজবিজ্ঞান নামে একটি আলাদা বিভাগ চালু আছে। অন্যদিকে দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে কমিউনিটি মেডিসিন নামে সমাজবিজ্ঞানের একটি কোর্স পড়ানো হয়। এসব কলেজের মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট এমসি কলেজ, চট্টগ্রাম কলেজ, বরিশাল বিএম কলেজ, খুলনা বিএল কলেজ, মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ইত্যাদি। বর্তমানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি। এছাড়া বড় বড় বিভাগীয় শহরে সরকারিভাবে প্রতিষ্ঠিত উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো HSTTI, বেসরকারি কলেজ শিক্ষকদের মান উন্নয়ন অন্যান্য বিষয়ের মতো সমাজবিজ্ঞান বিষয়ে 40 দিনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। সম্প্রতি বেসরকারি কলেজসমূহে ব্যাপক হারে অনার্স কোর্স চালু হয়, সমাজবিজ্ঞান চর্চার পথ আরও সুগম হয়েছে। যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমাজবিজ্ঞানের পাঠদান শুরু হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই এদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক ডক্টর সৈয়দ আলী নকি, অধ্যাপক মোহাম্মদ আফসার উদ্দিন, অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর সর্দার আমিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর AI মাহবুবউদ্দিন, অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকরাও সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফজলুর রশিদ খান, অধ্যাপক ডক্টর M আব্দুল কাদির ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ হাসান ইমাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর AF ইমাম আলী, অধ্যাপক ডক্টর অনুপম সেন, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক ডক্টর আহমেদ ফজলে হাসান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ বদরুদ্দোজা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বজরুল মবিন চৌধুরী, অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী প্রমুখ স্মরণীয়। শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাংলা ভাষায় সমাজবিজ্ঞান বিষয়ক গ্রন্থ, প্রবন্ধ, গবেষণাকর্ম ইত্যাদি প্রকাশের মাধ্যমেও সমাজবিজ্ঞানের অগ্রযাত্রার পথকে ত্বরান্বিত করেছেন। এসব রচনার মধ্যে রয়েছে ডক্টর রঙ্গলাল সেনের বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের সামাজিক সমস্যা, সমাজ মনোবিজ্ঞানের ভূমিকা, ডক্টর AF ইমাম আলীর সমাজতত্ত্ব, FR খানের সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, ফজলুর রশিদ খানের সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, মোকাররম হোসেনের সমাজ ও সমাজতত্ত্ব, ডক্টর সেলিনা আহমেদ ও খ.ম. রেজাউল করিমের সমাজবিজ্ঞানের তত্ত্ব, ধ্রুপদী ও আধুনিক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চার পথটা কিভাবে শুরু হয়েছে এবং কারা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখান থেকে যেভাবে উদ্দীপকটা আসুক না কেন উত্তর করতে পারবে। আজকেই এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি শিক্ষণফলগুলো কন্টিনিউ করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।